সপ্তাহ ঘুরে আবারও ফিরে এলাম খেলার আড্ডা নিয়ে। আপনাদের সাথে আছি মোহাম্মদ নাজিম। আজকের বিষয় বিশ্বকাপ নিশ্চিতে পাকিস্তান সিরিজের গুরুত্ব কতটা, 2 বিসিবির অস্থিরতায় ভুগছে ক্রিকেটাররা। এ বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন এবং সাবেক আমাদের এখন বর্তমান কোয়াবের সভাপতি, যিনি প্রিয় মুখ এবং পরিচিত মুখ, এবং আরেকজন আছেন আমাদের তুষার ইমরান, যিনি সাবেক ক্রিকেটার এবং কোচ, একই সাথে নানা ভূমিকায় পরিচিত। দুজনকে স্বাগত জানাচ্ছি খেলার আড্ডায়। আপনাদের নিশ্চয়ই খেলা নিয়ে আমাদের সব আলোচনা হবে, বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে। দ্বিতীয় ওয়ানডে চলছে এবং সেই জায়গায় বাংলাদেশ একটা রান তাড়া করছে, কতটুকু সম্ভাবনা দেখছেন? এবং বাংলাদেশে আসলে এই জায়গায় শুরুতে যদি আমরা বলি যে 3টা উইকেট হারিয়ে মোমেন্টাম কিছুটা একটু ব্যাকফুটে আছে বাংলাদেশ, কতটুকু সম্ভাবনা দেখছেন এখন পর্যন্ত? আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খুব একটা ইজি হবে না, কারণ টার্গেটটা বেশ কঠিন হয়ে গেছে। আর্লি 3টা উইকেট পড়ে গেছে আমাদের, প্লাস কাটেল ওভারের পরে একটা বড় রানের টার্গেট দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে ডিফিকাল্ট বাট অসম্ভব না, ক্রিকেটে সব কিছুই সম্ভব। এখান থেকে লিটন এবং তহিদ হৃদয় ব্যাটিং করছে, ওরা যদি একটা বড় পার্টনারশিপ করতে পারে, আমরা জানি ওদের অ্যাবিলিটি আছে, তো ওরা যদি একটা বড় পার্টনারশিপ করতে পারে তাহলে অবশ্যই সম্ভব। প্রেশার সিচুয়েশন আমরা যদি তুষার ইমরানের কাছে জানতে চাই, প্রথমে 3 উইকেট হারিয়ে গেছে, এখন যে লম্বা একটা জুটির কথা বলা হচ্ছে যে আপনার হৃদয় এবং লিটন আছেন, তাদের কাছ থেকে আসলে কতটুকু প্রত্যাশা, কিংবা এই ম্যাচটা আসলে বের করে নিতে তাদের কাছ থেকে মানে কতটুকু নজর থাকবে তাদের দিকে? ডেফিনেটলি আপনি মিথুন যেটা বললো যে লম্বা একটা বড় একটা পার্টনারশিপ করা প্রয়োজন, স্পেশালি লিটন তাহিদ হৃদয় দুজনই যদি লম্বা খেলতে পারে তাহলে পসিবল এই কারণে বিকজ এখন কিন্তু আউটফিল্ডে একটু ওয়েট আছে, বল তেমন হয়তো বা মুভ করবে না আর কি, লাইক স্পিনও ধরবে না, সেই ক্ষেত্রে চান্সটা আছে। বাট মানে একই সাথে আমাদের নেক্সট যে ব্যাটারগুলো আছে তাদেরকেও কিন্তু একটা দায়িত্বশীল ইনিংস খেলা প্রয়োজন। আমার কাছে মনে হয় যে 180 রান এখন প্রয়োজন 19 ওভার সামথিং, 3 না 4 বলে, একটু ডিফিকাল্ট, তারপর ইটস পসিবল যদি ভালো একটা পার্টনারশিপ করতে পারি, লাইক লিটন যদি টিল দেন খেলতে পারে তাহলে ইটস পসিবল আমার কাছে যেটা মনে হয়। যে উইকেটটা নিয়ে আসলে আমরা আলোচনাও করছিলাম শুরুতে, যেটা হচ্ছে যে আপনার মিরাজ আউট করেছেন সালমান আগাকে। স্পিরিট অফ ক্রিকেট বলা হয়, কিংবা আপনার ক্রিকেটের নিয়মে এরকম উইকেট কিন্তু আসলে আছে নেয়ার একটা অভিজ্ঞতা, মানে পূর্বেও এরকম অনেক সময় দেখা গেছে সালমান আগার। এটা কি আসলে কি আপনার কতটুকু মানে মিরাজের কতটুকু বুদ্ধি সচেতনতা, কিংবা আপনার এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন আউটটাকে? আসলে এখানে কাউকে রং বা কাউকে রাইট বলার কোনো অপশন নেই, কারণ ক্রিকেটের যদি রুলস আপনি দেখেন, রুলসে এটা আউট। আবার স্পিরিট অফ দ্য ক্রিকেটে যদি আপনি দেখেন, ওই রকম চিন্তা করলে বা আমার কাছে মনে হয় যে অনফিল্ডে আম্পায়াররা আরেকটু সময় নিতে পারতো, কারণ জিনিসটা খুব কুইক হয়ে গেছে আমার কাছে দেখে যেটা মনে হয়েছে। এখানে মেইন আম্পায়ার যারা ছিল ওনারা আরেকটু অনফিল্ডে আরেকটু সময় নিলে হয়তো বা জিনিসটা অন্যরকম হতে পারতো, কারণ এই ধরনের আউটে আমার মনে হয় ডিসকাশনটা খুব বেশি ইম্পর্টেন্ট, ক্যাপ্টেনের সঙ্গে ডিসকাশনটা। আর আমার কাছে যেটা দেখে মনে হয়েছে যে ওখানে মিরাজ কিন্তু ওই সময়টা পায়নি, ও কিন্তু খুব কুইক, মানে ও রান আউট করার জন্যে গিয়েছিল এবং ও সেই উদ্দেশ্যেই কিন্তু থ্রোটা করেছে। সালমান আগা ডেফিনেটলি দেখে মনে হয়েছে যে ও ফ্রেন্ডলি বলটা তুলে দিতে গেছে, সেই জন্য মানে এটা এমন একটা সিচুয়েশন, আসলে কাউকে রাইট বা কাউকে রং বলার কোনো অপশন নেই। মিথুন ক্যাপ্টেন্সি করেছেন এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত আপনি অধিনায়কত্ব করে থাকেন, মিরাজের জায়গায় আপনি থাকলে এই উইকেটটা কিংবা এই আউটটা করতেন কিনা? আমি যেটা বললাম যে এখানে আম্পায়ারের একটা বড় রোল আছে এই ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশনে বা যেখানে বিতর্কিত কোনো সিচুয়েশনে। এখানে আম্পায়ার, আমি যতটুকু জানি যে আম্পায়ার একটা অপশন দেয় এই ধরনের বিতর্কিত ইয়েতে, যে আম্পায়ার ডিসকাশন করে ক্যাপ্টেনের সঙ্গে যে এই ধরনের আউট তুমি নিতে চাও কি না। তো এইরকম যদি সিচুয়েশন হতো বা আম্পায়ার যদি আমার কাছে আসতো, আমি ডেফিনেটলি মানে যদিও এটা এক একজন এক একভাবে চিন্তা করে, বাট আমাকে যদি প্রশ্ন করেন আমি ব্যক্তিগতভাবে এই আউটটা নিতাম নাকি, আমার কাছে ওই অপশন থাকলে আমি নিতাম না। আমরা একটু তুষার ইমরানের কাছে জানতে চাই যে উইকেটটা নিয়ে আসলে এত আলোচনা হচ্ছে, মিরাজ আসলে কতটুকু সে জায়গায় আপনার ভূমিকা পালন করেন এবং খুব ফ্র্যাকশন অফ সেকেন্ড আপনার খুব দ্রুত আউটটা করলেন এবং আবেদন করার সাথে সাথে কিন্তু সালমান আগা আউট হয়েছেন এবং পরবর্তীতে তাকে একটু বিরক্ত দেখা গেছে। সেই জায়গায় যদি আপনি থাকতেন, আসলে উইকেটটা আপনি চাইতেন কিনা, কিংবা এরকমভাবে আউটটা আসলে কতটুকু আপনার কাছে গ্রহণযোগ্য হতো? আমি যদি অ্যাজ এ ব্যাটার হিসাবে ব্যাটিং করতাম, রান আউট হতাম এই ধরনের, ডেফিনেটলি
মানে রাগ দেখানোটাই স্বাভাবিক। সেক্ষেত্রে মিরাজ আমার কাছে মনে হয় যে একটু আলাদা একটা রোল প্লে করতে পারতো এখানে। আউট করার পরেও ওর কিন্তু অপশন ছিল হাতে, যদি মিরাজ কল ব্যাক করাতো তাহলে আমার কাছে মনে হয় যে ভালো হতো আর কি। জিনিসটা এইভাবে নেওয়া উচিত আমার কাছে যেটা মনে হয়। বাট হিট অফ দ্য মোমেন্ট হয়ে গেছে আর কি, এখন করার কিচ্ছু নাই। সবাই আসলে মিরাজ চিন্তা ভাবনা করছে যে হয়তো বা এইভাবে চিন্তা ভাবনা করতে পারে যে অনেক বড় একটা পার্টনারশিপ হচ্ছে, একটা ব্রেক থ্রু দরকার, ওয়াই নট এই আউটটা কেন নিব না। এখানে তো ফ্রেন্ডলি খেলা না আসলে, প্রফেশনালিজম থেকে হয়তো বা মিরাজ এই কাজটা করে ফেলেছে। আমরা যদি একটু বিশ্বকাপ প্রসঙ্গ টানতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু বিশ্বকাপ মিশন শুরু করেছে পাকিস্তান সিরিজ দিয়ে। সামনে বড় একটা চ্যালেঞ্জ আছে, সরাসরি বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে এই পুরো বছর জুড়ে কিন্তু সিরিজ বাই সিরিজ খেলতে হবে এবং জিততে হবে। পাকিস্তান সিরিজটা আসলে কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হচ্ছে? প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট আমাদের জন্য, স্পেশালি এই সিরিজটা বেশি ইম্পর্টেন্ট। বিকজ ধরেন এই সিরিজটা যদি উইন করতে পারি ডেফিনেটলি আমাদের অনেক পজিটিভ দিক থাকবে। ধরেন এই সিরিজটার জন্য অনেক কিছুই হয়তো বা আমরা সামনের দিকে আরও ভালো ক্রিকেট খেলতে পারবো। ধরেন অনেক দিন পরে এই ওয়ানডে ক্রিকেটের ফরম্যাটে আমরা ফিরলাম, এখান থেকে এই সিরিজ থেকে আমার কাছে যেটা মনে হয় যে অনেকে যারা বাদ পড়েছিল লাইক আফিফ হোসেন ধ্রুব অনেক বছর পরে আবার কামব্যাক করার সুযোগ পেয়েছে। সো যারা রিসেন্টলি বাদ পড়ছে তারা হয়তো বা অনেক সুযোগ পাবে। আমার কাছে যেটা মনে হয় যে ওয়ার্ল্ড কাপের আগে তারাও অনেক সুযোগ পাবে। বাট ম্যাচ বাই ম্যাচ এগোনোই উচিত আমাদের, যে না প্রত্যেকটা সিরিজে হয়তো বা একটা দুইটা ম্যাচ যদি জিততে পারি তাহলে আমাদের জন্য খুবই ভালো, বিকজ সামনে একটা বড় টুর্নামেন্ট আছে। মিঠুনের কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনার এই সিরিজটা নিয়ে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই বাংলাদেশ কম্বিনেশনে পরিবর্তন এনেছে। লিটনকে আপনার মিডল অর্ডারে খেলানো হচ্ছে এবং নতুন একটা ভূমিকায় তাকে দেখা হচ্ছে। তো এই জায়গাটাতে আসলে লিটনের কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে? কম্বিনেশনের একটা সেট করার ব্যাপার আছে এবং আফিফও মানে সেখানে আছেন মিডল অর্ডারে। এই দুজনের ইনক্লুশন কিংবা পরবর্তীতে আপনার এই যে মানে চেঞ্জটা হলো কম্বিনেশনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ মনে করছেন? আসলে দেখেন, লিটনের ক্যালিভার নিয়ে তো কারো কোনো কোশ্চেন নাই। ও অনেক দিন ওয়ানডেতে ভালো করছিল না, টিমের বাইরেও ছিল। তো ওকে একটু ডিফারেন্ট জায়গায় চিন্তা করেছে টিম ম্যানেজমেন্ট। এখানে কোনো আমি এখানে রং কিছু দেখছি না। যদিও লিটন এই জায়গাটায় খেলে খুব বেশি অভ্যস্ত না, স্পেশালি হোয়াইট বলে, ও লাল বলে মাঝখানে খেলে। তো আমার কাছে মনে হয় ওর একটু সময় দরকার, ওর ওই অ্যাবিলিটি আছে। আর ও যদি এই জায়গাটা ধরতে পারে তাহলে আমাদের যে অনেক দিনের মিডল অর্ডারের একটা ঘাটতি দেখা দিচ্ছিল, ওয়ানডে ক্রিকেটে কিন্তু আমরা লাস্ট অনেকগুলো সিরিজ ভালো করি নাই বিকজ অফ মিডল অর্ডার। কারণ আমরা একটা ভালো শুরু করলেও মাঝখানে এমনভাবে আমরা ক্রস করেছি যে রেজাল্টগুলো আমাদের ফরে আসেনি। আফিফের কথা বললেন, আফিফও অনেক দিন বাংলাদেশ টিমের হয়ে সার্ভিস দিয়েছে। মাঝখানে ও লম্বা সময় টিমের সাথে ছিল না। লাস্ট বিসিএলে কিন্তু ও ভালো করেছে। লাস্ট বিসিএলে ও একটা সেঞ্চুরি করেছে, আমার টিমেই ছিল। ওর ব্যাটিংয়ে আবার মাঝখানে যেই ইয়েটা দেখছিলাম, একটু ইনকনসিস্টেন্সি দেখছিলাম, ওই জায়গাটা আমার কাছে ওর লাস্ট যে বিসিএল হয়েছে ওখানে ওর ব্যাটিং দেখে আমার ভালো মনে হয়েছে, ওকে বেশ আত্মবিশ্বাসী লেগেছে। তো আফিফ আমরা জানি যে ও স্ট্রোক খেলতে পছন্দ করে এবং নাম্বার 6 নম্বরে ও ব্যাটিং করবে দেখে মনে হচ্ছে। তো নাম্বার 6 আসলে এমন ব্যাটসম্যান দরকার যে 90 to 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে। তো ওই অ্যাবিলিটি ওর আছে। আমার মনে হয় যে আফিফ যদি ওর জায়গাটা ধরতে পারে, ওর ন্যাচারাল খেলাটা খেলতে পারে, তাহলে সামনের দিকে যে বাংলাদেশ উপকৃত হবে। আফিফদের কথা যদি বলি, যে আফিফের মতো আরও অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত জাতীয় দলের রাডারে আছেন, তাদেরকে আসলে কতটুকু সুযোগ দেওয়া উচিত? কারণ আপনার মিডল অর্ডারে আমরা অতীতে দেখেছি যারা খেলতেন, মাহমুদুল্লাহ, মুশফিক, তারা নিয়মিত খেলতেন। তো সেই জায়গাটাতে তাদের বিকল্প হিসেবে আসলে যাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে কিংবা যাদেরকে তৈরি করা হচ্ছে, তারা কতটুকু মানে তাদের জায়গাটা ধরে রাখতে পারবেন কিংবা তারা কতটুকু সুযোগটা কাজে লাগাতে পারবেন? আমার কাছে মনে হয় এই টিম ম্যানেজমেন্ট একটা ভালো কাজ করছে। সেটা হচ্ছে আপনি এখন আগে একটা জিনিস বলা হতো যে 1 ম্যাচ খেলিয়ে 2 ম্যাচ খেলিয়ে ওকে বাদ দিয়ে দেওয়া হয়। তো এই ম্যানেজমেন্ট কিন্তু এই কাজটা করছে না। এই ম্যানেজমেন্ট কিন্তু একটা নির্দিষ্ট একটা স্কোয়াড নিয়ে লম্বা সময় তাদেরকে ব্যাক করছে, অনেকগুলো ম্যাচ সুযোগ পাচ্ছে। এটা অবশ্যই ভালো দিক। আরেকটা দিক আমি বলবো যে আমাদের পাইপলাইনে আসলে খুব একটা বেশি প্লেয়ারও দেখছি না আমরা, বিকজ আমাদের ডোমেস্টিকটা ওইভাবে হচ্ছে না।
আপনার ডোমেস্টিক যদি কম্পিটিটিভ খেলা হয়, ডোমেস্টিক যদি নিয়মিত চলতে থাকে, তাহলে কিন্তু সবসময় ন্যাশনাল টিমে যে প্লেয়ারটা খেলছে, এদিকে ডোমেস্টিকে যে প্লেয়ারটা পারফর্ম করছে, সবসময় নক করতে পারবে। বা সিলেক্টর বলেন বা আদার্স যে ম্যানেজমেন্টের যারা আছে, তারাও কিন্তু সবসময় দেখতে পারে, সবসময় তাদের চোখ থাকে যে ভেতরে যে আছে সে কেমন করছে, বাইরে যে আছে সে কেমন করছে। এখন আসলে দেখারও খুব একটা সুযোগ নাই। আপনার নির্দিষ্ট ওই কিছু প্লেয়ার নিয়ে ওদেরকে সুযোগ দেওয়া ছাড়া আমার মনে হয় না এখন খুব একটা অপশন আছে টিম ম্যানেজমেন্টের কাছে। ম্যানেজমেন্টের কথা যদি বলি, নিশ্চয়ই আমাদের কোচিং প্যানেলে কিন্তু আপনি আছেন, তুষার ইমরান। তো সেই জায়গাটা আসলে ক্রিকেটারদের নিয়ে নার্সিং করাটাই আপনার ভূমিকা। তো সেই জায়গায় বাংলাদেশের ক্রিকেটারদের পাইপলাইনের কথাও যদি বলি, ঘরোয়া ক্রিকেট আপাতত বন্ধ আছে, কিংবা আশেপাশে যারা আগে অতীত খেলে এসেছেন, তো সেই জায়গাটা আসলে পাইপলাইন মজবুত করার ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখা প্রয়োজন ছিল এবং একটা কাঠামো প্রয়োজন ছিল কিনা? ডেফিনেটলি এটা তো লং টার্ম একটা জিনিস, এই জিনিসটা কন্টিনিউ করতে হবে। লাইক মিথুন যেটা বললো, ডোমেস্টিক ক্রিকেট আপাতত বন্ধ আছে, বাট কিছু সংখ্যক ক্রিকেটার নিয়ে কিন্তু কাজটা চলছে। আমার কাছে মনে হয় যে না, কিছু সংখ্যক থেকে পুরো সংখ্যা নিয়েই এই কাজটা করতে হবে, আদারওয়াইজ হয়তো আপনি পাইপলাইনের ক্রিকেটার তৈরি করতে পারবেন না। লাইক ইন বিটুইন বিসিএল খেললো, তারপর অদম্য ক্রিকেট খেললো, তার আগে বিপিএল খেললো, বাট এই ওয়ানডে ফরম্যাটে ক্রিকেট কিন্তু আমরা অনেক দিন পরেই আর কি আবার একটা সিরিজ খেললাম। সো ডেফিনেটলি আপনার পাইপলাইনে যদি ক্রিকেটার তৈরি করতে চান, তা ডোমেস্টিক ক্রিকেটকে কন্টিনিউ করতে হবে, আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট। আমরা বিশ্বকাপ নিয়ে আরও আলোচনা করবো, যেহেতু সামনে বিশ্বকাপ আছে, বাংলাদেশের অনেক প্রস্তুতি আছে এবং সেই আবার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক দেখছেন খেলার আড্ডা, নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক আপনাদের স্বাগত আবারও খেলার আড্ডা। আমরা আলোচনার যে জায়গায় ছিলাম, যে বাংলাদেশ ক্রিকেটটা আসলে এমন একটা অবস্থায় যাচ্ছে, কিংবা যেরকমটা আমরা আলোচনা করছিলাম যে আসলে বিরতির সময় 5 মাস পর ওয়ানডেতে খেলছে বাংলাদেশ এবং 3 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে। টি-20 বিশ্বকাপটা মিস হয়ে গেছে বাংলাদেশের। তো সব কিছু মিলিয়ে এই সিরিজটা যতটুকু বাংলাদেশ নজর রাখছে, সব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পাশাপাশি যদি ক্রিকেটের কথাও যদি বলি, ক্রিকেটাররা কতটুকু মর্মাহত ছিল এবং সেই জায়গা থেকে এখন পর্যন্ত যারা সিরিজ খেলছেন এবং যারা ম্যাচ খেলছেন, তারা কতটুকু এখন প্রাণ ফিরে পেয়েছেন তারা? আমার কাছে মনে হয় যে এই পিরিয়ড অফ টাইমের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় লসটা হয়েছে, ইমেজ নষ্ট হয়েছে বাংলাদেশ ক্রিকেটের। বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেট কিন্তু অনেক জনপ্রিয় একটা খেলা ছিল। এই টাইমগুলোর মধ্যে এত বিতর্কিত ঘটনা ঘটেছে, বা সত্যকে ঢাকা দেওয়ার জন্যে এমনভাবে মিথ্যা দিয়ে এমনভাবে চাপা দেওয়া হয়েছে, সব কিছু মিলে আমার মনে হয় বাংলাদেশ ইমেজ অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লেয়াররা ডেফিনেটলি খেলা ছাড়া প্লেয়ারদের কিন্তু অন্য কোনো দিকে ফোকাস থাকে না। প্লেয়াররা খেলা থাকবে মাঠে, ওরা খেলবে, এতেই খুশি। প্লেয়ারদের কিন্তু খুব বেশি ডিমান্ড আপনি দেখবেন না কখনো, প্লেয়ারদের চাহিদা খুবই কম। কিন্তু সমস্যা হয়ে যায় যে এই অল্প চাহিদা যখন তারা না পায় এবং সেটা যখন বলে যে এটা আমাদের প্রাপ্য, এটা আমরা পাচ্ছি না, তখন একটা বড় ধরনের জিনিসটাকে অনেক পার্সোনালি নিয়ে নেয় অনেকে। তো জিনিসটা আমার মনে হয় সেরকম হওয়া উচিত না, কারণ এটা একটা ফ্যামিলি। আপনারা, আমরা, ক্রিকেট বোর্ডে যারা পরিচালক আছেন, ক্লাবের যারা আপনার ক্লাব কর্মকর্তারা আছেন, বা বিভাগে যারা ক্রিকেটের সাথে রিলেটেড আছেন, জেলা, এটা পুরাটা একটা ফ্যামিলি। তো আমাদের মনে হয় একসাথে কাজ করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি একসাথে কাজ না করলে ক্রিকেটটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা খুবই কঠিন। তো আমার মনে হয় যে এখন আমাদের সব কিছু ভাগ ভাগ হয়ে গেছে। তো এই জায়গাটা মেরামত করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং সাধারণ মানুষ যারা ক্রিকেটের প্রাণ দর্শক, ওনাদের কাছে ক্রিকেটটাকে যেভাবে একটা বিতর্কিত করা হয়েছে ক্রিকেট বা ক্রিকেটারদেরকে, এই জায়গাটা আমার মনে হয় মেরামত করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। যত দ্রুত আমরা এই জায়গাটায় কাজ করতে পারবো, এই জায়গাটায় আবার সেই ক্রিকেটের আগের যেই উন্মাদনা ছিল সেই জিনিসটা ফিরাতে পারবো, আমার মনে হয় যে রাস্তাটা তত স্মুথ হবে। সম্প্রতি একটা বিষয় যদি আমরা খেয়াল করি, যেটা হচ্ছে যে মিথুন যেভাবে বললেন, ভাগ হয়ে আছে আসলে ক্রিকেটার একদিকে, বিসিবি একদিকে, সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশ ক্রিকেটটা একটু লক্ষ্যহীনভাবে ছুটছে। তো সেই জায়গাটাতে আপনি সাবেক ক্রিকেটার হিসেবে
সব কিছু মিলিয়ে আপনার কি মনে হচ্ছে যে আসলে এই জায়গায় একটা সমন্বয় করা দরকার কিনা, সুষ্ঠু সমন্বয় যেটা বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে? ডেফিনেটলি আমার কাছে যেটা মনে হয়েছে, মিথুন যেটা বলেছে, কোনো না কোনো সময় তো একটা একই পথে হাঁটতে হবে। মানে সবাই যদি মুখ গোমরা করে থাকে তাহলে কখনোই ইমপ্রুভ হবে না। আমার কাছে যেটা মনে হয়, কোনো না কোনো সময় হয়তো বা সব এক হয়ে যাবে, আমার কাছে এটাই আশা করি। এবং কুইকলি হওয়াটাই উচিত আমার কাছে যেটা মনে হয়, বিকজ সামনে অনেকগুলো সিরিজ আছে, সামনে বড় টুর্নামেন্ট আছে, তারপরে ঘরোয়া ক্রিকেটেরও ব্যাপার আছে। তো ডেফিনেটলি ব্রেড অ্যান্ড বাটারের ব্যাপার আছে ক্রিকেটারদের। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যত কুইক জিনিসটা হয় ততই ভালো। মিঠুন, পরিবারের কথা বললেন, সেই জায়গাটাতে আসলে মানে যেভাবে ক্রিকেটাররা আছেন সবাই কিন্তু পরিবারের অংশ, বিসিবি থেকে শুরু করে ক্রিকেট ফ্যান কিংবা আপনার গণমাধ্যম সবাই মানে ক্রিকেটের অংশ, পরিবারের অংশ। তো সেই জায়গাটাতে ক্রিকেটাররা যখন বিতর্কিত হয় কিংবা যখন বিদ্রূপ কিংবা নানা মন্তব্যের শিকার হয়, সেটা ক্রিকেট ফ্যাটার্নিটিতে আসলে কতটুকু একটা নেতিবাচক প্রভাব পড়ে? কারণ আপনার বাইরে বহির্বিশ্বে যখন আপনার এরকম একটা ইমেজ সংকটে পড়ে ক্রিকেটাররা, তখন নিশ্চয়ই ক্রিকেট প্রেমী হিসেবে যারা আছেন তাদের মনেও একটু কষ্ট দেয়। হ্যাঁ, অবশ্যই। দেখেন, আমাদের ম্যাক্সিমাম মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখে আসলে ঘটনাটা কি ঘটছে বা কোনটা রাইট কোনটা রং এত কিছু কিন্তু বিবেচনা করে না। আর মানুষের কাছে আসলে এত সময়ও নেই যে ডিটেলস ঘেঁটে দেখা। যে আপনারা ক্রিকেটের সঙ্গে খুব ক্লোজলি রিলেটেড। তো আমি আপনাকে একটা প্রশ্ন করি, যে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে বা প্লেয়ারদের যে দাবি দেওয়া ছিল বা যেই জিনিসগুলা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, তো আপনার কাছে কি মনে হয় যে এখানে প্লেয়ারদের পক্ষ থেকে যেই জিনিসগুলো চাওয়া হয়েছে সেই চাওয়াগুলো কোনো অন্যায় চাওয়া ছিল বা অযৌক্তিক চাওয়া ছিল? না, অবশ্যই না। কারণ ক্রিকেটের আপনি কবের সভাপতি হিসেবে আছেন, ক্রিকেটারদের কল্যাণে কিন্তু এইটা মানে সংগঠনটা গড়ে ওঠা এবং এগিয়ে চলা। তো সেই জায়গাটাতে নিশ্চয়ই আপনাদের দাবি দেওয়ার বলতে গেলে আপনি অভিভাবক হিসেবে সেটাই চাইবেন বিসিবির কাছে। সেখানে কোনো অযৌক্তিক কিংবা অন্যায় আবদার করা হয়নি তাদের কাছে। হ্যাঁ, বিষয়টা এমনই যে যদি আমি ওই কথাগুলো না বলি তাহলে আমি আমার নিজের কাজের সাথে মানে প্রপার ইয়েটা করছি না, আমি অনেস্টলি আমার জায়গা থেকে কাজ করছি না। আমি যদি চুপ থাকতাম বা আমি এই জিনিসগুলো সব ওভারলুক করে যেতাম, যেটা সব সময় হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোয়াবের আসলে কাজটা কি, এটাই ম্যাক্সিমাম মানুষ জানে না। কোয়াব কিন্তু প্লেয়ারদের একটা সংগঠন, এবং প্লেয়ারদের যত সুবিধা অসুবিধা, প্লেয়ারদের যা প্রয়োজন, বাইরের দেশে এটা কিন্তু আরও বিস্তর আকারে হয়। আমাদের দেশে তো জিনিসটার ওইভাবে প্রচলন নাই বলে সবাই অবাক হয় যে কী ব্যাপার, এরা এত কথা বলে কেন। কিন্তু বাইরের দেশে কিন্তু আপনার প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট, আপনার একটা প্লেয়ারকে একটা ক্লাব টাকা দিবে না সেই ব্যাপারেও কিন্তু প্লেয়ার্স অ্যাসোসিয়েশন তাদের সাথে ডিল করবে। প্রত্যেকটা জায়গায় কিন্তু প্লেয়ারদের রাইটস নিয়ে প্রত্যেকটা জায়গায় লিগাল ইস্যু থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় প্লেয়ারদের প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথা বলে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। তো আমরা এখনও ওই জায়গায় যেতে পারি নাই। তারপরেও আমরা বৃহত্তর স্বার্থে, যেটা ধরেন সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে যেই বিষয়ে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। এবং আমরা চাই যে এই কালচারটা বাংলাদেশে গড়ে উঠুক। প্লেয়ারদের আসলে পাশে দাঁড়ানোর মতন খুব কম, কারণ সবাই প্লেয়ারদেরকে ডোমিনেট করতে চাই, প্লেয়ারদেরকে সবাই নিচে রাখতে চাই। তো এই জায়গাটায় আমার মনে হয় পরিবর্তন দরকার আছে। প্লেয়ারদের পাশেও দাঁড়ানোর মতন মানুষ দরকার আছে, বা কেউ না কেউ তো তাদের পাশে দাঁড়িয়ে তাদের হয়ে কথা বলতে হবে। তুষার ইমরানের কাছে যদি একটু জানতে চাই, যেটা হচ্ছে যে ক্রিকেটারদের উপরই আসলে কি সবসময় বেশি চাপ পড়ে? কারণ তারাই আসলে মানে আপনার সহজ টার্গেট, যদি বলি আমরা যে আপনার যে কোনো ধরনের ইস্যু হোক সেটা সহজ টার্গেট কিন্তু ক্রিকেটারদেরই ধরা হয়। বিশ্বকাপ প্রসঙ্গে হোক কিংবা যে কোনো আলোচনাতেই হোক, ক্রিকেটারদের আসলে এরকম একটা মানে নেতিবাচক জায়গায় তুলে ধরা হয় কেন? এটা ডিপেন্ড করে আসলে, বুঝছেন। কারো পার্সোনাল ইস্যু থেকে যদি আঘাত লাগে তাহলে সেই ক্ষেত্রে কোন ক্রিকেটার কীভাবে কথাবার্তা বলছে সেটার পরেও ডিপেন্ড করে। বাট ডেফিনেটলি অ্যাট ফার্স্ট ক্রিকেটাররা স্টেক হোল্ডার, এটা হচ্ছে বড় একটা তাদের পরিচয়। এই ক্ষেত্রে ডেফিনেটলি ক্রিকেটারদের স্বার্থে কাজ করাটা উচিত আমার কাছে যেটা মনে হয়। সব কিছু মিলে যদি বলি, কোয়াবের একটা ভূমিকা আছেন এবং মিঠুন খুব সুন্দর করে সুস্পষ্ট একটা পরিকল্পনাও জানিয়েছেন, এবং কোয়াব সম্পর্কে অনেকেই অবগত না। তো সেই জায়গাটাতে আসলে বাংলাদেশ ক্রিকেটের যাদের সম্পৃক্ত যারা আছেন, তো তারা কতটুকু ভূমিকা পালন করেন কিংবা কতটুকু অবগত যে আসলে কোয়াব ক্রিকেটারদের জন্য কতটুকু ভূমিকা পালন করেন? কারণ এখনও দেখা গেছে যে আপনার সম্প্রতি অনেক বিষয় নিয়ে দেখা যাচ্ছে ক্রিকেটারদের আসলে কাঠগড়ায় তুলে ধরা হচ্ছে। তো সেইখানটাতে আসলে মানুষের
মিসপারসেপশনটা একটু চেঞ্জ করা উচিত কিনা? না, কোয়াপ তো ডেফিনেটলি ক্রিকেটার স্বার্থেই কাজ করবে। কোন কোন ক্রিকেটার যেটা বললো পেমেন্ট ইস্যু নিয়ে, এটা কিন্তু কোয়াবই ডিল করে থাকে অন্যান্য বহির্বিশ্বেও। তো সো এই ক্ষেত্রে কোয়াবের ডেফিনেটলি ভূমিকা আছে, রোল আছে, বাট একই ক্ষেত্রে কিন্তু যে মানে দুই দিকে যাবে সেটাও না। ক্রিকেটারদের সাথে কাজ করবে কোয়াবও বোর্ডের সাথেও রিলেটেড হয়ে কাজ করবে। সবসময় যে মানে এগেনস্টে কথাবার্তা বলবে সেটাও কিন্তু না। একই মানে পথে চলতে হবে। কোয়াবও যেমন একই পথে চলবে, ক্রিকেট বোর্ডও তাদের কথা শুনবে। সবসময় যে মানে নেগেটিভ ইস্যু নিয়ে কথাবার্তা হবে সেটাও কিন্তু না। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ক্রিকেটারদের সাথে যদি কাজ করে ক্রিকেট বোর্ড, তাহলে আমার কাছে মনে হয় উপকৃতই হবে সবাই আর কি। সম্পৃক্ততার কথাও যদি বলি, এখন পর্যন্ত আপনি নির্বাচিত হওয়ার পর পরবর্তীতে লম্বা একটা সময় কেটে গেছে। বিসিবির সাথে আপনাদের নিশ্চয়ই নেগোসিয়েশন হয় যে কোনো ধরনের আবদারের ক্ষেত্রে, আপনি গিয়ে তাদের কাছ থেকে অনেক কিছু চাওয়া পাওয়া অনেক কিছু থাকে আপনাদের। কতটুকু আসলে প্রত্যাশা পূরণ হয়েছে এবং কতটুকু তাদের কাছ থেকে ফিডব্যাক পেয়েছেন ভালো? জিনিসটা হচ্ছে যে তুষার ভাই যেটা বললো, আমি তুষার ভাইয়ের সঙ্গে একদম একমত যে আমি ক্রিকেট বোর্ডের এগেনস্টে যে কোনো কাজ করতে পারবো না। তাদের সাথে একটা সুসম্পর্ক রেখে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্লেয়ারদের সুবিধাগুলো আমার আদায় করাটাই আমার কাজ। তো আমি কিন্তু একটা লম্বা সময় ক্রিকেট বোর্ডের সঙ্গে সেটাই চেষ্টা করেছি। আমার আসলে কখনোই ইচ্ছা ছিল না যে কোনো কিছু তাদের সাথে ক্লোজ ডোরে আলোচনা করার আগেই বাইরে আসা। আমি দিনের পর দিন, মাসের পর মাস, আমি কিন্তু প্রতিনিয়ত, আমি ইভেন আমি কারেন্ট প্লেয়ার, আমার ফার্স্ট ক্লাস খেলা চলছিল, আমাদের T20 টুর্নামেন্ট চলছিল, তুষার ভাই আমার কোচ ছিল, উনিও খুব ভালোভাবেই জানে। তো আমি এমন হতো যে খেলা শেষ করে আমি ঢাকায় চলে আসতাম বিকজ অফ প্লেয়ার্সদের যেই লিগগুলা, ঢাকা লিগ বা বিভিন্ন ইস্যুতে অনেক ঝামেলা হচ্ছিল। আমি এসে কিন্তু বোর্ডে যোগাযোগ করতাম। আমি বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেছি, সিসিডিএম চেয়ারম্যান বা যারা আছেন বোর্ড ডিরেক্টর, সবার সঙ্গে কিন্তু আমি আলোচনা করে একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা করেছি। আমি ইভেন ক্লাবগুলোর সঙ্গেও কিন্তু বিভিন্ন সময় বসেছি যে প্লেয়ারদের পাশে, প্লেয়ারদের কথা চিন্তা করার জন্য। তো একটা সময় আসলে হয়েছে কি যে আমি কারো কাছ থেকেই পজিটিভ কোনো রেসপন্স পাইনি। যখন আমি দিনের পর দিন পজিটিভ রেসপন্স না পাবো, এক সময় দেখেন আপনারাও কিন্তু জানতেন না কিছু, আপনারা মিডিয়া, আপনারা তো একদম ঘরের ভেতরের খবর বের করে নিয়ে আসেন, কিন্তু আপনারা কি কখনো দেখেছেন যে কোয়াব মিটিং করছে, কিন্তু মিটিংয়ে কি আলোচনা হচ্ছে সেগুলো আপনারা জানেন? সেটা কখনো বাইরে আসেনি, কারণ আপনারা রুদ্ধদ্বার যেরকম একটা মানে ক্লোজ ডোরে যেটা বললেন যে আলোচনাটা আসলে রুমের ভিতরে থাকা উচিত, বাইরে আসা উচিত না। হ্যাঁ, আমি সেটাই চেষ্টা করেছি আমার দিক থেকে। যখন একটা সময় দেখেছি যে না, এটা সমাধান হচ্ছে না বা ওনারা যেই কথাটা দিচ্ছে আমাকে সেই কথাটা রাখছে না, তখন একটা সময় আমার কি করতে হবে? আমার জায়গা থেকে তো আমার ফাইট না করলে আমি আমার কাজের প্রতি অনেস্টি প্রকাশ করলাম না। জিনিসটা হচ্ছে প্লেয়ারদের কাছেও তো আমার জবাবদিহিতা আছে। তারা আজকে লিগ হচ্ছে না বা তারা যে কোনো জায়গায় বঞ্চিত হলে তো আমাকে ফোন দেয় যে এটার কি হলো বা কিভাবে হবে, আমরা তো এটা চাই। এই আবদারগুলো তো তারা আমার কাছেই করবে, তাই না? এবং আমারও কাজ হচ্ছে তাদের স্বার্থে আমার কথা বলা। তো এইরকম দিনে দিনে এই ঘটনাগুলো ঘটার কারণে একটা সময় ধরেন ইভেন এমনও হয়েছে যে আমাদের বোর্ডে অনেক কিছু বোর্ড থেকে আমাদের জন্য করার কথা ছিল, যেহেতু আমাদের একটা অফিস নাই, একটা কিছু নাই, এই কমিটমেন্টগুলো ওনারা দেওয়ার পরে যখন প্লেয়ারদের স্বার্থে আমরা কথা বলতে গিয়েছি, তখন ওনারা পরে করেছে না, কোয়াবকে ওনারা আর করবেন না, মানে কোয়াবের সঙ্গে ওনাদের আর কোনো ওই সম্পৃক্ততা কম বা কোয়াবের কথা যেটা আমরা বলছি সেটার তারা চেষ্টা করে অন্য কিছু করার। হ্যাঁ, তো এই জিনিসগুলোও ঠিক না। জিনিসটা হচ্ছে যে এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট যে আমরা কাদের জন্য কথা বলছি, কারণ এই প্লেয়ার্সগুলোও কিন্তু ক্রিকেট বোর্ডেরই। প্লেয়ারদের স্বার্থ নিয়ে যে কথা বলছি, প্লেয়ারগুলো তো সব ক্রিকেট বোর্ডের, এটা তো আমার পার্সোনাল প্ল্যান না। ঘরোয়া ক্রিকেট আসলে থমকে আছে। আমরা আরও আলোচনা করবো, একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক দেখছেন খেলার আড্ডা, নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক স্বাগত আবারও খেলার আড্ডায়। বিরতিতে যাওয়ার আগে আমরা যেখানে আলোচনা করছিলাম যে ঘরোয়া ক্রিকেটটা আসলে থমকে আছে। আমরা দেখলাম যে বিসিএল ওয়ানডে কিছুদিন আগে শেষ হলো, কিন্তু পরবর্তীতে যে ডিপিএল হওয়ার কথা কিংবা আরও বেশ কিছু সূচি আছে, সব কিছুই থমকে আছে, এগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত। আপনি ক্রিকেট সংশ্লিষ্ট
কোয়াবের সভাপতি, তো সেই জায়গাটাতে আসলে আপনার নিশ্চয়ই নিজের কাছেও হতাশা লাগে। বারবার বিসিবির কাছে গিয়েছেন এবং এই বিষয়গুলো নিয়ে সমাধান করার চেষ্টা করেছেন, তাদের কাছ থেকে যখন পজিটিভ রেসপন্স পাননি, এখন নিশ্চয়ই আপনার কাছে অনেকেই জানতে চায় যে আসলে ক্রিকেটটা কোন দিকে যাচ্ছে, কিংবা এই ঘরোয়া ক্রিকেটের ভবিষ্যৎটা কি আসলে। আপনি খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন করেছেন, যে এই জায়গাটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক প্লেয়ার ইনভলভ। আপনি বাকি যেই টুর্নামেন্টগুলো বললেন, বোর্ডের আন্ডারে যে টুর্নামেন্টগুলো হয়, এই টুর্নামেন্ট কিন্তু একটা নির্দিষ্ট কিছু প্লেয়ার নিয়ে হয়, কিন্তু আলটিমেটলি টোটাল যদি বাংলাদেশ ক্রিকেটটা যেখানে রিচ করে সেটা হচ্ছে আমাদের ডোমেস্টিক ঢাকা লিগ। তো ঢাকা লিগ কিন্তু আপনার 3rd ডিভিশন থেকে শুরু করে প্রিমিয়ার লিগ পর্যন্ত এটা প্রফেশনাল জায়গা ধরা হয়, কারণ এখানে প্রত্যেকটা প্লেয়ার পেইড, এবং এইটাই তাদের হচ্ছে আমাদের 90 to 95% প্লেয়ারের মূল আর্নিং সোর্স হচ্ছে এই ঢাকা লিগ। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই জায়গাটা পুরা মানে স্থির হয়ে আছে, এই জায়গাটা কেউই সমাধান করতে পারছে না, এবং প্রতিনিয়ত সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয় এই জায়গাটা নিয়ে। এই জায়গাটায় আসলে আমি নিজেও অনেকটা অসহায়, কারণ কোথাও যেয়ে এটা সমাধান পাচ্ছি না। হয়তোবা আপনারা ছবি দেখেছেন যে আমরা লাস্ট আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ভাইয়ের সঙ্গে এই বিষয়টা নিয়ে দেখা করেছি ওনাকে, যে আর সবচেয়ে বড় সুবিধা হয়েছে উনি যেহেতু নিজে একজন স্পোর্টসম্যান ছিলেন, ঢাকা লিগের মর্মটা উনি খুব ভালো বুঝেন। সেই জন্য ওনার কাছে যে আমরা ওনার কাছ থেকে বেশ পজিটিভ রেসপন্স পেয়েছি। উনি আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন, আমাদের প্রবলেমগুলা ওনাকে সুন্দর মতন আমরা প্রেজেন্ট করতে পেরেছি, এবং উনি সেইগুলা বুঝতে পেরেছেন, বুঝে আশ্বস্ত করেছেন যে উনি যেহেতু একজন স্পোর্টসম্যান ছিলেন, উনি এই জায়গায় থাকা অবস্থায় প্লেয়াররা ক্ষতিগ্রস্ত হবে না, এই প্রতিশ্রুতি উনি দিয়েছেন। এবং আমি বিশ্বাস করি যেহেতু উনি একজন স্পোর্টসম্যান ছিলেন, প্লেয়ারদের দুঃখ কষ্ট বুঝেন, তো উনি দ্রুতই আমাদেরকে বলেছেন দ্রুতই একটা সমাধান করবেন। তো আমরা সেই আশাতেই আছি, তো আমরা আশা করছি যে দ্রুত একটা সমাধান পাবো। মিঠুন, বেশ কয়েকদিন আগে আপনি গণমাধ্যমে বলেছিলেন যে আপনার ক্রিকেটাররা যখন আসলে ক্রিকেটটা বন্ধ হয়ে যায়, যেহেতু তাদের রুটি রুজির একটা ব্যাপার আছে, ঢাকা প্রিমিয়ার লিগ আপাতত কোনো খেলা হবে কিনা সেটা নিয়ে সংশয় আছে, আপনিও বলেছিলেন যে আসলে ক্রিকেটারদের যখন এই রুটি রুজি বন্ধ হওয়ার পর পরবর্তীতে তাদেরও আসলে ঘরে আসলে খেতে পারবে কিনা, কিংবা তাদের সাপ্তাহিক কিংবা মাসিক যে মানে ব্যয় যেগুলো আছে তারা সেগুলো মেটাতে পারছে না, সব মিলিয়ে আসলে হতাশাটা কাজ করছে। তারা কি আসলে ক্রিকেট থেকে ধীরে ধীরে তারা আবার মানে হতাশা কাজ করে মানে ক্রিকেট থেকে সরে যাবে কিনা? দেখেন, একটা পর্যায়ে তো একটা যেটা আপনি বললেন যে আমরা কিন্তু ফলো করি সবসময় যারা ধরেন টপ প্লেয়ার, আমরা নিচে যারা চেষ্টা করছে। আপনার 3rd ডিভিশন কিন্তু শুধু সিনিয়র প্লেয়ার খেলে না, এখানে কিন্তু একটা জুনিয়র প্লেয়ারের শুরুটা হয়, যে এজ লেভেলে আন্ডার 15 খেলছে। আমরাও কিন্তু আন্ডার 15 খেলার পরে 3rd ডিভিশন দিয়ে শুরু করেছি। তো এরকম প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন ধাপে ধাপে ওপরের দিকে ওঠে। এজ লেভেল খেলিয়ে আপনি ডিরেক্ট ন্যাশনাল টিমে কিন্তু আপনি প্লেয়ার তৈরি করতে পারবেন না, কারণ এজ লেভেল হচ্ছে টোটাল বিসিবির তত্ত্বাবধানে হয়, এবং ওখানে কিন্তু ওই প্রেশারটা নাই, যেই প্রেশারটা আপনি যখন টাকা নিয়ে যখন আপনার জবাবদিহিতার আওতায় থাকবেন, জবাবদিহিতার মধ্যে দিয়ে আপনাকে পারফরমেন্স করতে হবে, ওইটার প্রেশার কিন্তু অন্যরকম, এবং ওই প্রেশারটা আপনি নিতে পারেন বলেই আপনি টপ প্লেয়ার, আস্তে আস্তে আপনি উপরের দিকে আসবেন। এবং বাংলাদেশ দেখেন ওয়ান ডে ক্রিকেটে লম্বা সময় সাকসেসফুল হওয়ার কিন্তু মূল কারণ এটা। আমরা অন্যান্য ফরম্যাটে কিন্তু অনেক চেষ্টা করেও সহজে এগোতে পারছি না, কিন্তু ওয়ান ডে ক্রিকেটটা কিন্তু আমরা খুব ভালো মতন ধরতে পেরেছিলাম বিকজ অফ আমাদের ঢাকা লিগ। এবং এই লিগটা কিন্তু বাইরের দেশের যেই বিদেশি প্লেয়ারগুলো আসে তারাও কিন্তু অনেক হাই রেট করে। আমার মনে আছে মেজবা ভাই এসেছিল গাজীতে একবার খেলতে, তো উনি এখানে এসে এই খেলার প্রেশার দেখে উনি বলেছিল আমি ইন্টারন্যাশনাল খেলতে এত প্রেশার ফিল করি না যতটা আমার ঢাকা লিগে মনে হচ্ছে। এবং উনি ঢাকা লিগ খেলে যে পাকিস্তান টিমের ক্যাপ্টেন হয়েছিলেন এবং তারপর একটা লম্বা সময় ওনার মানে খুব সাকসেসফুলি উনি ইন্টারন্যাশনাল খেলেছেন। তো ঢাকা লিগের আসলে এখানে তুষার ভাই আছেন, উনিও এখানে আমি মনে করি যে করবেন না, দ্বিমত করবেন না যে ঢাকা লিগের গুরুত্ব আমাদের শুধু আর্থিকভাবে না,
আপনি একজন প্রপার প্রতিষ্ঠিত প্লেয়ার হতে হলেও আপনার ঢাকা লিগটা খুব ইম্পর্টেন্ট আমাদের। আমরা একটু তুষার ভাইয়ের কাছে জানতে চাই, যেটা হচ্ছে যে আপনার ঢাকা লিগের কথা বলা হচ্ছে, আপনিও অতীতে অনেক সেঞ্চুরি করেছেন, আমরাও দেখেছি। তো সেই জায়গাটাতে ওয়ান ডেতে ভিত গড়ে দেওয়ার জন্য বাংলাদেশ দলের তো ঢাকা প্রিমিয়ার লিগ অনেক গুরুত্বপূর্ণ, এখন থমকে আছে। তো সব কিছু নিয়ে এখন বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে কতটুকু মানে হতাশা কাজ করছে যে আসলে ঢাকা প্রিমিয়ার লিগটা আপাতত অনিশ্চয়তার মধ্যে আছে? ডেফিনেটলি যারা লোকাল ক্রিকেট খেলে আসলে সংসার মানে চলে, যাদের সংসার চলে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু ঢাকা লিগ না, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন কোয়ালিফাই সব ক্রিকেটেরই গুরুত্ব আছে আমাদের দেশে। আমার কাছে মনে হয় যে এই মেঘটা অতি শীঘ্রই কেটে যাবে, এটাই আশা করি। ধরেন আমি খেলা ছেড়েছি আজ 7-8 বছর হয়ে গেছে। ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে সব কিছুর গুরুত্বর ঊর্ধ্বে আসলে ঢাকা লিগটাই আর কি। ঢাকা লিগের গুরুত্ব যদি আপনি বিবেচনা করেন, সবাই কিন্তু ঢাকা লিগের দিকে চেয়ে থাকে যে ঢাকা লিগটা খেলার পরে আমি হয়তো বা সামনের বছর নতুন কোনো চুক্তিবদ্ধ হবে কোনো টিমের সাথে, তার পেমেন্ট হয়তো বা বাড়তে পারে। এবং যারা ভালো ক্রিকেট খেলে তাদেরও একটা আশা থাকে, আশার জায়গা থাকে যে না, আমার ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমার হয়তো বা আবার অন্তর্ভুক্তি হতে পারে। লাইক আফিফ, তারপরে লিটন, এরা কিন্তু রিসেন্টলি যে ভালো ক্রিকেটটা খেলছে তারই প্রতিফলন। সো অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে মানে ঢাকা লিগটা খুবই প্রয়োজন। না, আসলে নির্বাচকদের জন্য কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দল সিলেকশনে তো সেই জায়গাটাতে বড় একটা ভূমিকা রাখে। আপনিও বিসিবিতে মানে নির্বাচক প্যানেলে আপনিও নিশ্চয়ই চেষ্টা করছেন এবং আগ্রহী আসলে। সেই জায়গাটাতে আপনি যদি একটু নির্বাচন প্রক্রিয়া নিয়ে বলতেন, কারণ নির্বাচক যারা থাকেন কিংবা অতীতে যারা হয়েছেন, খুবই টাফ একটা জব যে আপনার সিলেকশন প্যানেল থেকে যারা আছেন সিলেকশন করা কিংবা আপনার একটা স্কোয়াড তৈরি করা এবং পরবর্তীতে তাদের নিয়ে অনেক কথা শুনতে হয়। তো সেই চ্যালেঞ্জটা আপনি নিতে যাচ্ছেন এবং সেই প্রসেসটা যদি একটু বলতেন। এখনও সিলেক্ট হয়নি, মানে আমি জাস্ট ইন্টারভিউতে গিয়েছি, ইন্টারভিউ শেষ হয়েছে। এখন দেখা যাক, বোর্ড যদি ডিসাইডেড করে যে না আমি অ্যাজ এ সিলেক্টর হিসাবে কাজ করতে পারবো, ডেফিনেটলি সেই সুযোগটা যদি করে দেয় তাহলে করব। অবভিয়াসলি অ্যাজ এ সিলেক্টর যদি হয়ে যায় আর কি, সিলেক্টরদের চোখ কিন্তু শুধু ঢাকা লিগ না, মানে ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন সব ক্রিকেটের প্রতি থাকে। বিকজ একটা ফার্স্ট ডিভিশন ক্রিকেটার যদি ভালো পারফর্ম করে তাকে সিলেক্টররা কিন্তু উপর লেভেলে মানে যেতে সহায়তা করে। সো সব দিকে চোখ রাখা উচিত আমার কাছে, মানে শুধু এজ লেভেল না, সব ধরনের ক্রিকেট তাকে দেখতে হয়, ফলো করতে হয়। এনসিএল বলেন, বিসিএল বলেন, সব ক্রিকেটকে ফলো করতে হয়। সো ওই রোলটা আসলে ডেফিনেটলি আমি প্লে করতে চাই আর কি। যে টাফ একটা জব, যদি আমরা যেটা বললাম একটু আগে, কিছুক্ষণ আগে, আপনিও দূর থেকে দেখছেন আসলে নির্বাচক প্যানেলে যারা থাকেন কিংবা যারা অতীতে কাজ করে এসেছেন তাদেরকে অনেক সমালোচনার শিকার হতে হয়। সেই জায়গাটাতে আপনি নিজেকে কতটুকু মনে করছেন যে আসলে সমালোচনা নিতে পারবেন, কিংবা বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার জন্য নির্বাচক প্যানেলে জায়গা করে নেওয়ার পরবর্তীতে আপনি যদি মনে করেন যে ভালো ভালো ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রে আপনার ভূমিকা কতটুকু থাকবে? না, 100% অনেস্টি কাজ করতে চাই আর কি এই জায়গাটা, এবং ভালোভাবেই কাজ করতে চাই। কারণ ডিপেন্ড করে সব। আমার কাছে মনে হচ্ছে যতগুলো সিলেকশন প্যানেল ছিল, যাদের সবচেয়ে বেশি বড় অবদান রয়েছে আমার কাছে যেটা মনে হয়, ফারুক ভাই, আধার ভাই, প্রিন্স ভাই, তাদেরই সময় কিন্তু সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, এই 4-5 জন ক্রিকেটার কিন্তু খুব ভালোভাবেই ওয়ার্ল্ড ক্রিকেটে ডমিনেট করছে। তারপরে সুমন ভাই আসছে, নান্নু ভাই আসছে, তারাও কিন্তু অনেক সমালোচিত হয়েছে। বাট তাদের সময় যে ক্রিকেটার উঠে আসেনি তা কিন্তু নয়। সিলেকশন প্যানেলের অনেক বড় দায়িত্ব থাকে, তাদের সমালোচনাও শুনতে হয়, সমালোচনা করে মানুষজন। সেই সাথে যে প্লেয়ারগুলোকে সিলেক্টররা সিলেক্ট করে তাদেরও কিন্তু একটা থাকে, রেসপন্সিবিলিটির জায়গা থাকে, কেন তাকে সিলেকশন প্যানেলে সিলেক্ট করা হয়েছে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে 15 জন মেম্বারে বাংলাদেশ। সো তাদেরও কিন্তু তার দায়িত্ব থাকে, সবারই কিন্তু একটা দায়িত্ব থাকে। সেই দায়িত্ব ক্রিকেটারদের যেমন থাকে, সিলেক্টর প্যানেলেরও থাকে। তা সবসময় যে সিলেক্টররা সাকসেস হবে সেটাও কিন্তু না। 15 জনের ভিতরে যে 15 জন ক্রিকেটারই ভালো খেলবে নট নেসেসারি, হয়তো বা 2-3 জন ফেল করতেই পারে। বাট তাকেও অনেক সুযোগ করে দেয় সিলেক্টররা, আমি যেটা দেখে আসছি। তাকে যে একদম ছুঁড়ে ফেলে দেয় তা না। এখন যেমন রিসেন্টলি আপনি জাকির আলী অনিক, তারপর নুরুল হাসান সোহান, আমি আশা করি যে এই ধরনের ক্রিকেটার, ইভেন মিথুন, ওরও সুযোগ আছে, রিসেন্টলি বিসিএলও ভালো খেলছে, এদেরকে একটা সুযোগ করে দেবে। ওয়ার্ল্ড কাপের আগে এতগুলো সিরিজ আছে, কিংবা ডোমেস্টিক ক্রিকেটে যদি এরা ভালো পারফর্ম করে তাদেরকে ডেফিনেটলি হয়তো বা সুযোগ করে দিতে পারে। মিঠুন, ঘরোয়া ক্রিকেটে কিন্তু আপনি ধারাবাহিক খেলছেন এবং নিয়মিত আপনার ব্যাটে রান আছে, আমরা যেমনটা দেখলাম। বিপিএল, সবশেষ বিপিএলও দারুণ খেলেছেন এবং এনসিএলের কথাও যদি বলি আলাদা করে, সব মিলিয়ে আপনি যখন নিজে পারফর্ম করেন, মাঠে পারফর্ম করে এসে নিশ্চয়ই আপনার মনেও একটা আশা থাকে যে আমি জাতীয় দলে খেলবো এবং পরবর্তীতে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করব।
কখনো এরকম মনে হয়েছে কিনা যে আসলে আমি ডিপ্রাইভড হচ্ছি কিংবা আমি কিছুটা বঞ্চিত হচ্ছি, যারা আন্ডার পারফর্মার অনেক সময় তাদের পিছনে বেশি ইনভেস্ট করা হচ্ছে, কিংবা যারা পারফর্ম করছে জাতীয় দলের আশেপাশে থাকা তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না? না, আমি আসলে জিনিসটা আমার ক্যারেক্টারেই আসলে এই জিনিসটা নাই যে অন্যকে দেখা যে কে খারাপ করছে তারপরে সুযোগ দিচ্ছে, এগুলো আমাকে আসলে বদার করে না। আমি সবসময় চেষ্টা করি যে আমি কিভাবে আরও ভালো করতে পারি। আমি যখন ভালো করার পরেও নেয় না, সেটাকে আমি নেগেটিভলি দেখি না। আমি আরেকটু ভালো কিভাবে করা যায়, কারণ আলটিমেটলি দেখেন আমি প্রফেশনাল ক্রিকেটার, আমার উদ্দেশ্য কিন্তু অনলি বাংলাদেশ টিম না। আমার এর মাঝেও যে খেলাগুলো আছে, এখানে যেই টিমের হয়ে আমি খেলছি সেই টিমের প্রতি কিন্তু আমার ওই কমিটমেন্টটা থাকে। আমি আমার বিভাগের হয়ে খেললে আমার বিভাগের প্রতি ওই কমিটমেন্ট থাকে, আমি আমার ক্লাবের হয়ে খেললে ওই কমিটমেন্ট থাকে। সো আমার ওই তাদের তারা যেই আশা করে আমাকে নিচ্ছে সেগুলো পূরণ করাটাও কিন্তু আমার দায়িত্ব। তো আমি অনেক লম্বা সময় বাংলাদেশ টিম থেকে বাইরে, বাট আমি কখনো মনে করি না যে আমি আর বাংলাদেশ টিমে খেলবো না বা আমি খেলতে পারবো না বা আমাকে নিচ্ছে না কেন। আমি ক্রিকেটটা এনজয় করছি এবং যেখানেই খেলি সেখানে আমার সেরাটা দিয়ে খেলি। আপনি কখনোই বলে কয়ে পারফর্ম করতে পারবেন না, বাট আমি ফিল করি যে আমার চেষ্টাটা কতটুকু করছি সেটার মূল্যায়নটা আমি বেশি করি। আর আমি স্টিল আশা করি যেহেতু আমার ফিটনেস এখনও আছে, আমার এখনও বেশ কিছু বছর আমার ক্রিকেটকে দেয়ার আছে, তো আমি যদি ওই রকম এক্সট্রাঅর্ডিনারি কোনো পারফর্ম করি তাহলে ডেফিনেটলি যেটা বললেন তুষার ভাইরা যদি চিন্তা করে তাহলে অবশ্যই আবার তুষার ভাইয়ের কথা যদি ধরে যদি বলতে চাই যে আপনি বিশ্বকাপ দলে আসলে নিজেকে দেখছেন কিনা কখনো, যদি একটু ছোট করে বলতেন। দেখেন না, লাইফ কোন দিকে যাবে আপনি কখনোই বলতে পারবেন না। আপনি অনেক ভালো প্ল্যান করেও আপনি সাকসেস না হতে পারেন, আবার কোনো প্ল্যান না করেও আপনি সাকসেস হয়ে যেতে পারেন। তো আমি আমার প্রসেসে যেতে চাই, আমি কোনো টার্গেট করি না বা কোনটা অ্যাচিভ করতে চাই এই ধরনের কোনো চিন্তাভাবনা আমার মধ্যে নাই। আমি জাস্ট ক্রিকেটটাকে এনজয় করতে চাই, ভালো ক্রিকেট খেলতে চাই। বাকিটা যদি টিম ম্যানেজমেন্ট বা সিলেক্টররা মনে করেন যে আমাকে বাংলাদেশ টিমে দরকার, তাহলে ওনারা কল করলে ডেফিনেটলি আমি ওখানে খেলব। তো সবচেয়ে লাস্ট একটা প্রশ্ন যদি জানতে চাই তুষার ইমরানের কাছে, বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ এত পরিকল্পনা করছে, লাস্ট এই বছরটাতে আসলে 22টা ওয়ানডে খেলবে বাংলাদেশ, কতটুকু গুরুত্বপূর্ণ বিশ্বকাপের জন্য? না, অবভিয়াসলি আমাদের টিম গঠন করতে গেলে ডেফিনেটলি প্রত্যেকটা ম্যাচে, আগেই বলেছিলাম যে ম্যাচ বাই ম্যাচ যাওয়া উচিত আমাদের। সিরিজ যদি নাও জিতেন, 3টা ম্যাচের ভিতরে যদি একটা ম্যাচ জিততে পারি, হ্যাঁ ধরেন বড় বড় সিরিজের পরে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, অনেক আড্ডা হয়েছে আসলে খেলার আড্ডা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের খেলার আড্ডায়।